Some viewers may find the following video disturbing. Viewer discretion is advised. नमस्कार। शर्म तो उन्हीं को आते हैं जो शर्माते हैं। शर्म तो उन्हीं को आते हैं जो शर्माते हैं। लेकिन तुम तो इतना बेशरम हो कि शर्म तुमसे शर्माते हैं। বন্ধুরা, এই কথাগুলো বোধহয় বাংলাদেশের ক্ষেত্রে এখন সব থেকে বেশি প্রযোজ্য। আন্দোলনটা শুরু হয়েছিল বাংলাদেশে কোটা সংস্কারের ভিত্তিতে, যেটা অবশ্যই আমার মতে একটা ন্যায্য আন্দোলন, যে একটা বিশেষ সুবিধাপ্রাপ্ত গোষ্ঠী যুগের পর যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা প্রায়োরিটি পাবে গভর্নমেন্ট জবে, এটা আদৌ প্র্যাকটিক্যাল নয়। এতে সমাজের বিশেষ কোনো লাভ আদপেই হয় না, বরং তৈরি হয় একটা বিশেষ এলিটিস্ট জাতিগোষ্ঠী। বাংলাদেশে যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, তখন রাশটা ছিল ছাত্রদের হাতে। The police have shot tear gas shells at us. বন্ধুরা, যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে কোটা সংস্কার, এটা কিন্তু শেখ হাসিনা সরকারের মস্তিষ্ক প্রসূত ছিল না। বাংলাদেশের হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে মুক্তিযোদ্ধাদের জন্য একটা নির্দিষ্ট কোটা তারা রিজার্ভ করে রাখবে। ছাত্রদের চাপে বা জনগণের চাপে বা নিজ ইচ্ছায় বাংলাদেশ সরকার এরপর বাংলাদেশ সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই কোটা আইনে স্থগিতাদেশ জারি করে। অর্থাৎ আদৌ আন্দোলনটা শুরু হয়েছিল কেন সেটা স্পষ্ট নয়, কারণ সুপ্রিম কোর্ট যদি রায় দিত এবং তাতে দেখা যেত যে সুপ্রিম কোর্ট ওই কোটা সিস্টেমকেই বহাল রেখেছে এবং সরকার তাকে মান্যতা দিচ্ছে, তখন আন্দোলন যুক্তিযুক্ত ছিল। কিন্তু যখন জাস্ট হাইকোর্টের একটা রায় হয়েছে যে কোটা বহাল রাখতে হবে, অ্যান্ড ইট ওয়াজ চ্যালেঞ্জড ইন দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট সময় নিচ্ছে এবং তারা তাদের ফাইনাল ভার্ডিক্ট শোনায়নি, বা বাংলাদেশ সরকারও তাদের সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছে, তখন কিসের আন্দোলন? বরং ছাত্রদের, তথাকথিত ছাত্রদের উচিত ছিল আর একটু অপেক্ষা করা যে জলটা কোন দিকে গড়াচ্ছে। আসলে বন্ধুরা, বাংলাদেশে ছাত্র আন্দোলন আদপেই ওটা ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে কিছু ছাত্র, অবশ্যই তারা, আমরা দেখেছি বাংলাদেশে যখন মোহাম্মদ এরশাদের পতন ঘটে তখন তারা মুখ্য ভূমিকা নিয়েছিল, এমনকি খালেদা জিয়া যখন পতন ঘটে তখনও তারা মুখ্য ভূমিকা নিয়েছিল। তো বাংলাদেশের ছাত্র সমাজের একটা অংশ তারা ভীষণ রকম প্রগতিশীল, কিন্তু তারাও বুঝে উঠতে পারেনি এই আন্দোলনে তারা হচ্ছে নিতান্তই একটা পাপেট, একটা পুতুল, যাদের পেছন থেকে চালাচ্ছে বিএনপি, আমেরিকা এবং ধর্মীয় কিছু উগ্রপন্থী সংগঠন। এবং ধীরে ধীরে আন্দোলনটা আর ছাত্রদের আন্দোলন থাকলো না, এটা হয়ে উঠল লুটপাট, অরাজকতা, হিংসা এবং হানাহানির একটা নৈরাজ্যের চক্রান্ত। এরপর আমরা সবাই দেখেছি যে ছাত্র আন্দোলন কোন দিকে মোড় নিয়েছে। যে লুটপাটের দৃশ্য আমরা দেখেছি গণভবন বা বঙ্গভবনে, যেখানে একজন মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে তারা ছবি তুলছে, লুটপাট করে আনছে, শ্রীলঙ্কার দৃশ্যটাকেও লজ্জায় এটা হার মানায়। বঙ্গভবনে শুনেছি এটা খুব বড় লাইব্রেরি রয়েছে, কাউকে কিন্তু কোনো বই লুটপাট করতে দেখলাম না। দেখলাম ফ্রিজ থেকে খাবার লুটপাট হয়ে যাচ্ছে, সোফা, শাড়ি, যা কিছু ছিল মানুষ পাগলের মতো লুটপাট করছে। এমনকি দেখলাম যে একজন লোক এসির আউটসাইড ইউনিট নিয়ে পালাচ্ছে, আর একজন এসি, স্প্লিট এসিটা, সেটাকে নিয়ে পালাচ্ছে। এটা মূলত হচ্ছে লুটপাটের উদ্দেশ্যে কৃত্রিমভাবে তৈরি করা একটি নৈরাজ্যের পদক্ষেপ। আসলে বন্ধুরা, আমি নিজে দুবার বাংলাদেশ গেছি এবং আমি খুব কাছ থেকে লক্ষ্য করেছি যে বাংলাদেশে খুব সূক্ষ্মভাবে একটা ট্রানজিশন ঘটেছে।
বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান ছিল, অল্প কিছুদিনের জন্য সেটা বাংলাদেশ হয়েছিল, তারপরে বাংলাদেশ আবার বহুদিন আগে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আসলে বাংলাদেশের যে তথাকথিত স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ, সেটা হচ্ছে ভিক্ষে করে পাওয়া, যেখানে ভারতের ইস্টার্ন কমান্ড তৎকালীন সেনাপ্রধান মানেকশা এবং জেনারেল অরোরা ইস্টার্ন কমান্ডের প্রধান, তাদের নেতৃত্বে ভারতীয় সৈন্য এবং কিছু মুক্তিযোদ্ধার সাথে মিলে তারা পাকিস্তানি বাহিনী, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন নিয়াজি, তার বিরুদ্ধে লড়েছিল এবং বহু সৈন্য শহীদ হয়েছিল। ভারতের সাহায্য ছাড়া কোনোভাবেই বাংলাদেশের পক্ষে স্বাধীনতা অর্জন করা অসম্ভব ছিল। সাইকোলজি এবার দেখুন, আমি ধরুন আপনার কাছে ঋণী কোনো একটা কারণে, তো সেই নিয়ে আমার মধ্যে একটা কমপ্লেক্স কাজ করে যে ওর কাছে আমি ঋণী, আমার কৃতিত্বটা কোথাও একটু কম মনে হয়। তাই যে মানুষটা ঋণী সে কথায় কথায় যার কাছে ঋণী তাকে অপমান করার চেষ্টা করে, এটা বোঝাবার চেষ্টা করে মশাই আপনি কে। অর্থাৎ ভারতের প্রতি কৃতজ্ঞতা বোধটা ভুলে থাকার জন্যে এই ভারত বিরোধিতা। বাংলাদেশ চিরকালই হচ্ছে একটা কনফিউজড কান্ট্রি, তারা ভিক্ষা করে স্বাধীনতা পেয়েছে। আমরা ইনফ্যাক্ট ভারতের স্বাধীনতাটাও হচ্ছে ভিক্ষে করে পাওয়া। স্বাধীনতা রক্ত দিয়ে আনতে হয়, ভিক্ষে করে পাওয়া স্বাধীনতার ফল কোনোদিনই সুখকর নয়। তার ফল হচ্ছে ধর্মের নামে দেশভাগ। 1971 সালে ওটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল না, বরং ছিল থার্ড ইন্দো পাক ওয়ার। ইন্দিরা গান্ধী জীবনে অজস্র ভুল করেছেন, যার মধ্যে ইমার্জেন্সি একটা। তার দ্বিতীয় ভুল হচ্ছে বাংলাদেশকে বুঝতে না পারা। তার বোঝা উচিত ছিল যে এই যে পূর্ব পাকিস্তান, এটা তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়ে ভারত এবং পূর্ব পশ্চিম পাকিস্তান তৈরি হয়েছে। এখন ভাষা নিয়ে হঠাৎ করে কিছু আবেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেই আবেগের বশে যদি আমি পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নাম দিই, ও আবেগ যেদিন মরে যাবে ভাষা নিয়ে, সেদিন বাংলাদেশটাও মরে যাবে। তাই বাংলাদেশ বলে কোনো দেশ বেশি দিন পৃথিবীতে ছিল না। আগে যেমন পূর্ব পাকিস্তান ছিল, আমি 2014 সালে ঢাকাতে দুবার গেছি, তখনও দেখেছি দেশটা উপরে বাংলাদেশ, ভেতরটা কিন্তু পূর্ব পাকিস্তানই রয়ে গেছে। ধীরে ধীরে স্লো পয়জনিং করে বাংলাদেশের ইতিহাস থেকে ভারতীয় বাহিনীর অবদানকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তথাকথিত ভারতীয় নেতারা তার কোনো প্রতিবাদ করেননি। ইন্দিরা গান্ধী, তিনি তার ব্যক্তিগত ক্যারিসমা বাড়ানোর জন্য ভারতকে একটা থার্ড ইন্দো পাক ওয়ার, যেটাকে বাংলাদেশ লিবারেশন ওয়ারও বলা হয়, তাতে জড়িয়ে দিলেন, যার ফল হচ্ছে 8 থেকে 10 মিলিয়ন রিফিউজি। তার থেকেও মারাত্মক হচ্ছে পাকিস্তানের সঙ্গে একটা চিরস্থায়ী শত্রুতা, যেখানে পাকিস্তান দেখছে যে যেহেতু সরাসরি যুদ্ধে পরাক্রমশালী ভারতকে হারানো যাবে না, তাই তারা আশ্রয় নিল প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের, যার ফল এখনও আমরা ভোগ করছি। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভুলে আমরা কাশ্মীরের একটা বড় অংশ হারিয়েছি, আর ইন্দিরা গান্ধীর ভুলে আমরা এখনো পর্যন্ত তার মাসুল দিয়ে যাচ্ছি থ্রু প্রক্সি ওয়ার এগেনস্ট পাকিস্তান। কারণ পাকিস্তান বাংলাদেশ হারানোর ক্ষত এখনও ভুলতে পারেনি, যার ফলে আমরা দুটো শত্রু পেয়েছি। উল্টো দিকে আমরা ওই কয়েক দিনের জন্য তৈরি হওয়া বাংলাদেশের জন্ম দিলাম, যারা পরবর্তীকালে আবার সেই পূর্ব পাকিস্তানে ফিরে গেল এবং আর একটা ভারতের চিরশত্রু হয়ে গেল। বন্ধুরা, মনে পড়ে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবং আসামে আলফার বাড়বাড়ন্ত ছিল, তখন 21 ট্রাক ভর্তি অস্ত্রশস্ত্র গোলাবারুদ বাংলাদেশে পাকড়াও হয়েছিল। খুব সম্ভবত তার নেপথ্যে ছিলেন বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, নামটা বোধহয় লুৎফুজ্জামান বাবর, এরকম কিছু। ভারতের 7 সিস্টার রাজ্য, যাকে নিয়ে সম্প্রতি বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান মোহাম্মদ ইউনুস হুঁশিয়ারি দিয়েছেন, এই 7 সিস্টার স্টেটকে অশান্ত করা, এটা খুব সুকৌশলে করে গেছে খালেদা জিয়া
বা তার আগে এরশাদের বাহিনী বা জিয়াউর রহমান। কিছুদিন আগে যখন বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারলো, তখন একটি মেয়ে খুব ভাইরাল হয়েছিল, যে বলেছিল যে ভারতের বিরুদ্ধে কলাগাছ দাঁড়ালেও আমরা কলাগাছকে সাপোর্ট করব। আর কিছুদিন পরেই দেখা গেল যে ভারতে বাংলাদেশের একটা মেলা বসেছে, যেখানে বাংলাদেশি পণ্য বিক্রি করা হচ্ছে, যদিও তার বহু আগেই বাংলাদেশে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন চালু হয়ে গেছে। ডাবর হানি, এটা ইন্ডিয়ান হানি, এটা বিক্রি করবেন না আমাদের, ঠিক আছে? যে প্যারাশুট তেল আছে, প্যারাশুট এটা ইন্ডিয়ান, ঠিক আছে? ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান, এটার পরিবর্তে চমক ব্যবহার করবেন, চমক চমক। তো এই যে তাজা, এটা ইন্ডিয়ান চা, ঠিক আছে? এর পরবর্তীতে আর অর্ডার করবেন না ইন্ডিয়ান চা, ইন্ডিয়ান নুডলস, এগুলো কিচ্ছু রাখবেন না আপনার। আমি তখন একটা কথা বলেছিলাম যে ওই মেয়েটি ব্যতিক্রম নয়। যে লোকটি কিছুদিন আগে ঘটা পাকিস্তানের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশি হয়েও পাকিস্তানের পতাকা ওড়াচ্ছিল, ওই হচ্ছে আসল বাংলাদেশি। ওই মেয়েটি হচ্ছে বাংলাদেশের মুখ। এবং আমাদেরও উচিত বাংলাদেশ সম্পর্কে নস্টালজিয়া ত্যাগ করা। বাংলাদেশ থেকে যারা এসছেন, আমাগো একখান দেশ ছিল বলে যারা বুক ফুলিয়ে গর্ব করেন, তাদের কাছে প্রশ্ন করা যে আপনারা কেন এসেছেন? না, যখন কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল তারা এই প্রশ্ন করার স্বাধীনতা আমাদের দেয়নি। এই ধারাবাহিক অ্যানার্কির ফসল হচ্ছে আজকের বাংলাদেশ। ঠিক যেমন করে নেহেরু হিন্দি চিনি ভাই ভাই করে লাফালাফি করলেন এবং তার ফল হলো চীনের হাতে ভারতের লজ্জাজনক পরাজয়, ঠিক একইভাবে আমাদের কিছু বামপন্থী বুদ্ধিজীবী রয়েছেন যারা ওই বাংলাদেশ, আমরি বাংলা ভাষার নামে দেশ ইত্যাদি বলে গদগদ হয়ে যান। আপনারা বাংলাদেশে কতটুকু সম্মান পান? আমি তাদের কাছে সবিনয়ে প্রশ্ন করতে চাই যে যখন ঢাকা বইমেলা হয়, আপনাদের বই সেখানে বিক্রি করতে দেওয়া হয় তো? আপনারা কলকাতা বইমেলায় বাংলাদেশের একটা বিশাল বড় প্যাভিলিয়ন তৈরি করেন, সেখানে বাংলাদেশি প্রকাশকরা তারা ব্যবসা করে, বই বিক্রি করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার কথাটা হচ্ছে যে আপনারা ভারতে এসে ব্যবসা করবেন, আপনারা ভারতে এসে চিকিৎসা নেবেন, আপনারা ভারতে ঘুরতে আসুন, কিন্তু আপনাদের বইমেলায় বা যে কোনো রকম আন্তর্জাতিক মেলায় কোনো ভারতীয় বই বা পণ্য কেন নিষিদ্ধ? তাহলে কেন আমরা বাংলাদেশ প্যাভিলিয়নে যাব? গত বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের মূর্তিকে ভেঙে দেওয়া হয়, আর এই অ্যানার্কির সময় কত রবীন্দ্রনাথ মারা গেছেন তার হিসেব নেই, না কেউ প্রতিবাদ করেনি। আমি একটা ইতরের দেশে থাকি, কবি নবারুণ ভট্টাচার্য বলছেন। এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকেরা উদ্ভাবিত হয়। আমি একটা ইতরের দেশে থাকি, যেখানে অবশ অক্ষরমালা চিবুতে চিবুতে কবিরা গরু হয়ে যায়। উল্টোটাও যে হয় না এমনটা নয়। অর্থাৎ আমরা এই গরু হয়ে যাওয়া কবিদেরকে বা বুদ্ধিজীবীদেরকে আমরা সেই ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবী হিসেবে গুলিয়ে ফেলেছি। যদিও ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবীরা তারা যদি ক্যালিফোর্নিয়া হন, আমাদের দেশের ওই শীতঘুম হাইবারনেশনে যাওয়া বুদ্ধিজীবীরা, জেলিফিশ বুদ্ধিজীবীরা, এরা হচ্ছেন কালাহান্ডি। ক্যালিফোর্নিয়া আর কালাহান্ডির তো তফাৎ থাকবেই। খুব শীঘ্রই আমরা হয়তো দেখতে পাবো যে আবার ভারতে উদ্বাস্তুদের ঢল নামবে এবং ভারতের সেই পরিকাঠামো নেই এত উদ্বাস্তুকে আশ্রয় দেওয়ার। আসলে বন্ধুরা, ভারতে কোনোদিন একটা স্বাধীন, নিরপেক্ষ, নির্দিষ্টভাবে কোনো সঠিক পররাষ্ট্র নীতিই ছিল না। যদি ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট না থাকে যে এত বিশাল আকারের একটা প্রলয় আসছে বাংলাদেশে, তাহলে সেই বিদেশ দপ্তর বা সেই গোয়েন্দাদের আমাদের ট্যাক্সের টাকাতে বেতন দিয়ে চাকরি দেওয়ার আদৌ কোনো মানে হয় কি? আসলে যখন ভারত বাংলাদেশকে স্বাধীন করে, এখন মনে হয় সঙ্গে সঙ্গে বাংলাদেশের ডেমোক্রেসি পুরোপুরিভাবে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত কোথাও ইন্ডিয়ান আর্মির উপস্থিতি বাংলাদেশের দরকার ছিল। আপনি আপনার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারেন না। যখন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ চলছে, তখন বিএসএফ
যেটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তারা নাকে তেল দিয়ে ঘুমোয়। এই তত্ত্বাবধায়ক সরকার আপনার কি মনে হয় যে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে? না। এই তত্ত্বাবধায়ক সরকারের পিছনে রয়েছে আর্মি এবং আমেরিকা, যাদের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং হতে পারে এক নির্বাচন কোনোদিনই হবে না এবং মায়ানমারের মতো ক্ষমতা দখল করবে বাংলাদেশ আর্মি, অথবা একটা প্রচণ্ড ভারত বিরোধী সরকার খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসবে এবং ভারতের আর একটা ফ্রন্ট, ওয়ার ফ্রন্ট খুলে যাবে। আজকে বাংলাদেশের দৃশ্য টিভিতে বসে দেখা যায় না। আমেরিকা চাইছে এই বাংলাদেশে একটা ঘাঁটি বানাতে, যাতে একদিকে চীন নিয়ন্ত্রিত মায়ানমার এবং থাইল্যান্ড এবং আরেক দিকে আর এক উদীয়মান শক্তি ভারতকে একসাথে ট্যাকল করা যায়। দুঃখিত বাংলাদেশ, তোমাদের স্বাধীনতা আবার তোমরা হারালে এবং তোমরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আরও 20-30 বছর পিছিয়ে গেলে। কনগ্র্যাচুলেশন।